গভীর নিম্নচাপের প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত, জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলায় বিপুল ক্ষতি। এখানে কোনো স্পিড বোট বা ট্রলার বা ক্রুজার কিছুই নাই। হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, সি ট্রাক, ছোট নৌকা কোনো কিছুই ছাড়তেছে না। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে চলছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ। সফল রাষ্ট্রনায়ক বেঁচে থাকলে দেশ এগিয়ে যেত বহুদূর বলছেন সহযোদ্ধারা। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। নিয়ম না মেনেই মানিকগঞ্জ পৌর শহরে নির্মিত হচ্ছে বহুতল ভবন। টাকা পেলেই অনুমতি দেন অসাধু কর্মকর্তারা, বাড়ছে ভবন ধসের ঝুঁকি। ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ মিলছে না পদ্মা মেঘনায়, ক্ষতির মুখে জেলে আড়তদাররা। জুড়াইয়ে পাওয়া যেতে পারে কাঙ্ক্ষিত মাছ। কোরবানির হাট কাঁপাতে আসছে কুষ্টিয়ার রাজা বাদশাহ। বিশাল দেহি গরু দেখতে মানুষের ভিড়, বিক্রি করে হজে যাওয়ার ইচ্ছা দম্পতির। এবং বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ, মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন। নতুন সভাপতির আলোচনায় আমিনুল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি শিকা আজিজ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। কক্সবাজার উপকূলে দমকা হাওয়া সহ ঝোড়ো বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্র গতির ফলে উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি সহ গাছপালা উপড়ে পড়ছে। ভেঙে গেছে মেরিন ড্রাইভ সড়ক সহ অনেক গ্রামীণ সড়ক। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩-৪ ফুট বেশি উচ্চতায় উঠেছে। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে টানা বৃষ্টিতে মাছের ঘের প্লাবিত হলেও রিং বাঁধ দ্রুত বেঁধে ফেলায় ক্ষতির পরিমাণ কমেছে। তবে অতিবৃষ্টিতে শ্যামনগরে কিছু ঘের একাকার হয়ে গেছে। প্লাবিত হয়েছে সুন্দরবনের কিছু অংশ। এদিকে বরগুনায় সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ঝোড়ো বাতাসের দাপটে বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। নদীবন্দরে 2 নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসেনি বরগুনাগামী কোনো লঞ্চ। এদিকে বাগেরহাটে সকাল থেকে হালকা বাতাস থাকলেও বৃষ্টি নেই। জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। রাজধানীতেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিভিন্ন সড়কে এখনো আছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, টানা বৃষ্টিতে রাজধানীতে প্রভাব কেমন দেখছেন? ইশিকা, আপনি যেমনটি দেখছেন, আপনি যেমনটি জানেন যে আজ কালকে থেকেই কিন্তু সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি মাঝারি বা অতি বৃষ্টি হচ্ছে এই যে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে, এবং সেটির প্রভাবেই কিন্তু রাজধানীতে কালকে থেকে শুরু হয়ে আজকে সকাল থেকেও আসলে বৃষ্টি অনবরত চলছে। কখনো মাঝারি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি বা কখনো হচ্ছে অতিবৃষ্টিও হচ্ছে। তো এখন আমি যে এলাকায় আছি এখানে হচ্ছে নিউ মার্কেট এলাকা। এটি একটু ব্যস্ততম সড়ক বলতে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে পানি জমে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েও গেছে। তারপরেও এখানে সড়কে হচ্ছে যানবাহনের যে চাপ সেটিও কিন্তু এখানে একটু বেড়েছে তুলনামূলকভাবে, কারণ আজকে কিন্তু ছুটির দিন। তারপরেও ছুটির দিন হওয়াতেও কিন্তু এই জলাবদ্ধতার কারণে এখানে গাড়িগুলো হচ্ছে যানবাহনের সৃষ্টি হয়েছে। তবে এখানে আমি ঘুরে যেটি দেখলাম যে যেহেতু ঈদ সামনে, ঈদের তুলনায় কিন্তু এখানে জমজমাট হচ্ছে বাজার হওয়ার কথা, কিন্তু আজকে বৃষ্টির কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো ফুটপাতের দোকান আছে সেগুলো আসলে শুরু করেনি, এবং এখানে বেশ ভোগান্তিতে পড়েছে হচ্ছে যারা এখানে বিক্রেতারা আছে তারা। এবং সেই সাথে শুধু বিক্রেতারাই নন, এখানে আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু আজকে স্কুলও নেই এবং অফিসও নেই। সো এখানে আজকে খেটে খাওয়া যে মানুষরা আছে তাদের কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারাই আসলে বিপাকে পড়েছে। এবং সেখানে আমি কিছু খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে এমনিতেই তো হচ্ছে লোকজন কম থাকবে, সেখানে আবার হচ্ছে বৃষ্টি, এই কারণে হচ্ছে তাদের আজকে যতগুলো মানুষ আছে তাদের রিক্সা চলাচল আসলে কম করতে হচ্ছে বৃষ্টির কারণে। তাদের থেমে থেমে আসলে তাদের কাজগুলো আসলে করতে হচ্ছে। এবং
এই যে সকাল থেকে যে বৃষ্টিতে সেখানেই কিন্তু আসলে জলাবদ্ধতার আপনি পরিমাণ দেখতেই পাচ্ছেন যে এটিতে কিন্তু হাঁটু পানি হয়ে গেছে এবং সেখানে হচ্ছে এখন বৃষ্টি যেটি পড়ছে সেটি হচ্ছে আরও যখন বৃষ্টি পড়বে তখনও কিন্তু আরও ভালোভাবে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এটি শুধু নিউ মার্কেটেরই চিত্র না, আমরা রাস্তাঘাটে যে সড়কগুলো আসলে অফিস বা ব্যস্ততম সড়ক সেই সড়কগুলোতে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু অলিগলিতে আসলে খুব বাজেভাবে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে হচ্ছে বিভিন্ন মানুষের সাথে কথাও বলেছে, তারা বলেছেন যে আসলে এই যে প্রত্যেক বছরই আসলে বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি, জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের বিভিন্নভাবে বিপাকে পড়তে হয়। তো তারা সরকারকে আহ্বান করছেন যে এই জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় এবং বৃষ্টির আগেই যাতে বিভিন্ন সিটি কর্পোরেশনের মানুষদের কাছে আর কি তারা বলছেন যে এই জলাবদ্ধতা যাতে না হয় সেই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা। এবং এখন দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আসলে বৃষ্টি কম, কিন্তু এই নিউ মার্কেটে কিন্তু যানবাহনের চাপ হচ্ছে বেশি। তো এখন এই বৃষ্টি আবহাওয়া অফিসও বলেছে যে আজকে কিন্তু বৃষ্টি মাঝারিভাবে বা লঘুচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি আজকে সারাদিনই পড়বে, কিছুটা কম হলো বা কিছুটা বেশি। তো এখন এই পর্যন্ত সর্বশেষ ছিল নিউ মার্কেট এলাকা থেকে ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় ঝোড়ো বাতাস বইছে, বন্ধ রয়েছে হাতিয়ার সাথে সব ধরনের নৌ চলাচল। এদিকে সকাল থেকে চাঁদপুরে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস বইছে। এরই মধ্যে টানা দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি সুজনের কাছে। সুজন, নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। ইশিকা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। তো নিশ্চয়ই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু এখনো অশান্ত রয়েছে, নদী প্রচন্ড ঢেউ রয়েছে, একই সাথে প্রচন্ড বেগে বাতাসও বইছে, যেটির যে যদি আমরা ধারণা করছি এটি 60 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু এই বাতাসটি বইছে। অপরদিকে আপনি নদীর প্রচন্ড ঢেউ দেখতে পাচ্ছেন। তো আসলে যে হাতিয়ার একটি যে অবশিষ্ট হচ্ছে এটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত এবং এটি জেলা শহর থেকে অর্থাৎ পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। তা আসলে যে এখন যে হাতিয়ার নৌ চলাচল বন্ধ রাখা কিন্তু যাত্রীর অনেকটা বিপাকে পড়েছেন। গত দুদিন থেকে হাতিয়ার যেখান থেকে নৌ চলাচল শুরু হয় সেখানে যে সে চেয়ারম্যান ঘাটে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু প্রচুর যাত্রী অপেক্ষা করছে নদীর ওই পাড়ে যাওয়ার জন্য। যাদের অধিকাংশ বাড়ি নদীর ওই পাড়ে তারা যেতে পারছে না, ফলে তারা একটি যে গত দুদিন একটি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, একটা ভয় এবং আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, একটি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তো তারা অপেক্ষা করছেন যে যখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে তো হয়তো বা তখন তারা নদীর ওই পাড়ে যেতে পারবেন। অপরদিকে যদি আমি নিঝুম দ্বীপ সম্পর্কে কিছু বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিঝুম দ্বীপে কিন্তু গতকাল অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে যে জোয়ারে পানি উঠায় গ্রামগুলো প্লাবিত হয়ে পড়ায় অনেক মানুষ জলমগ্ন হয়ে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে। আসলে এসব মানুষের মাঝে যে একটু যে কিছুটা খাদ্যের অভাবও দেখা দিয়েছে বলে জানা গেছে। তো আমার সাথে কথা হয়েছে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে, তিনি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু যে নিঝুম দ্বীপ থেকে পানি নামতে শুরু করেছে এবং আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু 3 থেকে 4 ফুট পানি নেমে গেছে বলে তিনি দাবি করেছেন। আর যদি আমি নোয়াখালী জেলা শহরের কথা বলতে চাই যে জেলা শহরে কিন্তু সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। তো এই বৃষ্টির কারণে নোয়াখালী জেলা শহরের নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডে কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এর ফলে মানুষ বিড়ম্বনার মধ্যে পড়েছেন। যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেকটা প্রায় যে অচল হয়ে গেছে যে এবং এই পানির মধ্যে যে যানবাহন না চলার কারণে মানুষ একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো গত 24 ঘন্টায় নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 285 মিলিমিটার বৃষ্টি পাতে রেকর্ড করা হয়েছে। একই সাথে যে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী সেটি জানিয়েছে যে নদ নদীতে 49 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী শরীফ। শরীফ, আপনি চাঁদপুরের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
সুজন, গতকাল বিকেল থেকে লঘুচাপের প্রভাব এবং বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু বিআইডব্লিউটিএ চাঁদপুর থেকে সব রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। আমরা আজ সকাল থেকে দেখেছি চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, যদিও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা ঘাটে আসছেন, কিন্তু এখানে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুরে কিন্তু 242 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা দেখেছি গতকাল থেকে জোড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিপাত বন্ধ থাকলেও কিন্তু জোড়ো হাওয়া বইছে। চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আমি বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আবহাওয়ার উন্নতি হলে কিন্তু আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এখানে যারা যাত্রীরা এসেছেন অনেকেই কিন্তু জানেন না যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং নারী শিশুরা বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন। তো আশা করা যাচ্ছে আবহাওয়ার উন্নতি হলে আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এছাড়াও চাঁদপুরের যে জেলা প্রশাসক ইতিমধ্যে 147টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রেখেছেন, নগদ প্রায় 10 লক্ষ টাকা এবং 300 মেট্রিক টন চাল বরাদ্দ রেখেছেন। এবং চাঁদপুরের যে চরাঞ্চল নির্ভর অঞ্চল প্লাবিত হওয়ার একটা সংখ্যা রয়েছে, এজন্যই সবাইকে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। তো ইশিকা, এই ছিল চাঁদপুর লঞ্চঘাট থেকে আমার কাছে সবশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুর এবং নোয়াখালীতে নিম্নচাপের প্রভাব নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে। এবারে অন্যান্য প্রসঙ্গ। জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বৈঠকে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব, শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক বাংলাদেশে সমর্থন এবং গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় জাপানের সঙ্গে 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা এবং মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে এই সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। রোহিঙ্গা সংকটের টেকসই নিরাপদ প্রত্যাবাসন একমাত্র সমাধান বলে উল্লেখ করা হয়। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত করার আহ্বান জানান ডক্টর ইউনূস। অধ্যাপক ইউনূস জাপানের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশের সফরের আহ্বান জানান। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের এই দিনে বিপথগামী কিছু সেনা সদস্য নৃশংসভাবে হত্যা করে আধুনিক বাংলাদেশের এ রূপকারকে। মাত্র 45 বছর বয়সে অল্প সময়ে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়া সফল এ রাষ্ট্রনায়ককে হত্যার মধ্য দিয়ে ব্যাহত হয় আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রা। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর আহমেদ ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান কমল। 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জিয়ার শিক্ষাজীবন শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। 1952 সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ডিজে কলেজে। 1953 সালে অফিসার হিসেবে যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় দিশেহারা হয়ে পড়ে জাতি। এমন প্রেক্ষাপটে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জিয়াউর রহমান। জেট ফোর্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন 1 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর ফিরে যান স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর চাকরিতে। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনে দুর্ভিক্ষ পীড়িত দেশে 75-এ কু পাল্টা কুর মতো চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ফের দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে শক্ত হাতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি।
19 দফা কর্মসূচি নিয়ে প্রথমে জাগদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে শুরু করেন আধুনিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। জিয়াউর রহমানের নেয়া খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দুর্ভিক্ষ পীড়িত দেশ অল্প সময়েই খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। শিল্প খাত বেসরকারীকরণের মধ্য দিয়ে শিল্পায়ন, ব্যবসা বাণিজ্যে ঘটান বিপ্লব। শ্রমশক্তি ও পোশাক রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রায় উন্মোচন করেন নতুন দিগন্ত। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রায় সব ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে গড়ে তোলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। কর্মসংস্থান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পররাষ্ট্রনীতিকে নিয়ে যান অন্য মাত্রায়। 1977 থেকে 81, 4 বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। দেশ, জাতি ও সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। জিয়াউর রহমানের সততার অনন্য নজির স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার অগ্রযাত্রা হোঁচট খায় 1981 সালের 30 মে। দেশি বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কোন কোন নেতারা এসেছেন শ্রদ্ধা জানাতে, কি বলছেন তারা? জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে কিন্তু এই জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এসে গেছেন এবং সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই শ্রদ্ধা জানাতে কিন্তু উপস্থিত রয়েছেন। এবং আজকে কিন্তু আপনার এর আগে গেল 17 বছর আসলে এইভাবে কিন্তু এই জিয়াউর রহমানের যে আসলে আপনার শাহাদাত কিন্তু আসলে উদযাপন করতে পারেনি বিএনপি। আজকে কিন্তু বেশ লোক সমাগম, অনেক বেশি কর্মী সমর্থক বেশ চোখে পড়ার মতো এবং প্রায় কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে প্রায় হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং যদি একটু বলি আপনাকে যে ইতিমধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস এবং সেই সাথে আপনার বাবু বয়সচন্দ্র রায় এবং আপনার ডক্টর এজিএম জাহিদ হোসেন, আব্দুল মঈন খান, এরা কিন্তু সবাই ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিল। এবং সেই সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ইউনিটের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে আসছেন এবং কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এখানে আসতেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে এবার কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে আসলে তার এই যে শাহাদাত বার্ষিকী এই পালন হচ্ছে। এবং গেল 17 বছরে কিন্তু বেশ গ্রেপ্তার আতঙ্ক, প্রশাসনেরা বাধা ছিল এবং এত লোক সমাগম করা যাবে না, এরকম নানা বাধার সম্মুখীন হয়ে কিন্তু আসলে তারা এই দিনটি কিন্তু পালন করেছেন। কিন্তু আজকে কিন্তু ব্যতিক্রম, যেভাবে ব্যতিক্রমটা যে আজকে কিন্তু একেবারেই আপনার অন্য ধরনের আসলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের একেবারেই আপনার আবেগ ঘন একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই সাথে আজকের এই যে শাহাদাত বার্ষিকী তারা একটু একেবারেই উন্মুক্তভাবেই কিন্তু একেবারে আপনার তারা এটা পালন করছে। এবং সেই সাথে যদি একটু বলি যে আসলে কিছুক্ষণ পরে আপনার হলো তারা বিভিন্ন যারা স্থায়ী সদস্য রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে শ্রদ্ধাঞ্জলি পর্বটি শেষ করবেন। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কয়েকদিনের বৃষ্টিতে বাজারগুলোতে সবজির দাম কিছুটা বেড়েছে, বাড়তি মাছের দামও, তবে কমেছে সব ধরনের মুরগির দাম। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, কি দেখছেন আপনি আজকে ছুটির দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেমন?
গতকাল সারাদিন বৃষ্টিতে কিন্তু এবং আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টিতে কিন্তু এখানকার ক্রেতাদের সংখ্যা খুব কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার কারওয়ান বাজারের যে সবজির দাম সেই বিষয়ে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে 30 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এখানে একটি সবজি দাম খুবই বেশি, সেটি চায়না যে গাজর আছে সেই গাজরের দাম কিন্তু 120 টাকা। অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দেশীয় সবজি যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক যথেষ্ট কম এবং এখানকার ক্রেতারা কিন্তু বলছেন যে দাম কম হওয়াতে তারা কিন্তু যে বিক্রেতারা আছে তাদের কাছ থেকে কিন্তু সহজেই কিন্তু সহনীয় পর্যায়ে দাম থাকায় কিন্তু তারা পণ্যগুলো কিনতে পারছেন, সবজিগুলো কিনতে পারছেন এবং এতে ক্রেতারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। আমরা একটু সবজির দামের ব্যাপারে একটু বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি আমাদের জানাবেন এই কাঁচা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে? ভাই, কাঁচা বাজারের সবজির দাম গত এক সপ্তাহ ধরে কমেছিল, আজকে আরো কম, কারণ কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে আরো কম। যেরকম মনে করেন কাঁকরোল 60 টাকা 80 টাকা 70 টাকা বিক্রি হতো, এই কাঁকরোল 40 টাকা 50 টাকা বিক্রি হতো। পটল মনে করেন যে 30 টাকা, ভেন্ডি 30 টাকা, তারপর দুন্দুল 40 টাকা 50 টাকা। আগে যেরকম এক সপ্তাহ আগে বিক্রি হতো 60 টাকা 70 টাকা, এখনকার 50 টাকা 40 টাকা বিক্রি হতো। তারপর টমেটো 80 টাকা 70 টাকা ছিল, এখনকার 40 টাকা 30 টাকাও বেশি আমরা মাঝে মাঝে। তারপর লাউ আছে, লাউ আপনি মনে করেন 40 টাকা, উস্তা 40 টাকা 50 টাকা ছিল, এখনকার 30 টাকা বেচা যাইতেছে। 2 দিনে মোটামুটি মালের দাম কম, মানে সাধারণ মানুষ এখনকার মনে করেন যে সবজি কিনতে পারতেছে, খুব স্বস্তিতে আছে। মনে করেন যে মোটামুটি বাজার কয়েকদিন ধরে ড্যাম, ঠিক আছে, সব মালের দাম খুবই সস্তা, মানুষজন খাইতে পারতেছে, কিনতে পারতেছে, এটাই ভালো লাগতেছে আর কি। আপনারা যেটা শুনছিলেন যে এখানে সবগুলো সবজি কিন্তু দামের কম দামে কিন্তু তারা বিক্রি করছেন এবং ক্রেতারাও কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। সবজির যে দাম কেমন মনে হচ্ছে? হ্যাঁ, সবজির দামের কেমন মনে হচ্ছে? অনেক কম দাম। বৃষ্টির কারণে যে দাম বাড়িয়ে দেবো তেমন কিছু নাই। আপনার সচরাচর গত সপ্তাহে যে দাম ছিল আপনি অর্ধেক কম আছে, 5 টাকা 10 টাকা। কাঁচামরিচ 30 টাকা কেজি, টমেটো 30 টাকা কেজি। মানে প্রত্যেকটা সবজি মানে আগে যে একটা অজুহাত দিত যে বৃষ্টি বাদল খরা বন্যা আওয়ামী লীগ থাকে যেটা বলতো আর কি, যে খরা এইটা সেইটা রৌদ্র, ওগুলি কিছুই নাই। একদম মানে নর্মাল বাজার আছে এখন। আপনারা যেটা শুনছিলেন যে ক্রেতারাও কিন্তু সন্তোষ প্রকাশ করছেন, এখনকার যে সবজির যে দাম সেই দামে কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী সবজিগুলো কিনতে পারছেন। রাজধানী কাউজান বাজার থেকে সবজির বাজারে আমার কাছে এই ছিল সর্বশেষ। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। একই বিষয়ে জানতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন দেখছেন আজকের ছুটির দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ময়মনসিংহের বাজারে কয়েক প্রকার সবজির দাম বেড়েছে। এছাড়া সবজি সহ মাংসের দাম কিন্তু অন্যান্য সবজি সহ মাংসের দাম স্থিতিশীল রয়েছে এবং মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার শানকিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। অর্থাৎ আপনার মাধ্যমে আজকে দর্শকদের একটি সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে গত সপ্তাহে এই বেগুন কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। গাজর বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, কেজিতে 20 টাকা বেড়েছে বৃষ্টির কারণে। এছাড়াও করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, কেজিতে কিন্তু 40 টাকা বেড়েছে। গত 2 দিনে বৃষ্টির কারণে কিন্তু বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে সবজির দাম কিন্তু বৃষ্টির কারণে বেড়েছে এবং তারা বলছেন যে সবজি আমদানি কিন্তু কম হচ্ছে এবং পরিবহন ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে সবজির দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে বৃষ্টির কারণে। এছাড়াও বেশিরভাগ সবজির দাম কম রয়েছে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, কাঁচামরিচ 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই সবজির দাম কি বৃষ্টির কারণে বেড়েছে? আজকে দাম একটু বাড়ছে, করলা 80 টাকা কেজি, আপনার বেগুনের দাম বাড়ছে, একটু গাজরের দাম বাড়ছে, আর সব মালে স্থিতিশীল হয়েছে। চিচিঙ্গা 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, লাউ একটা 40 টাকা, শসা 30 টাকা কেজি। সব বলছিলেন যে কয়েক প্রকার সবজির দাম বৃষ্টির কারণে বেড়েছে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, সবজির দাম কেমন মনে হচ্ছে আপনাদের? টানা কালকে থেকে বৃষ্টি হচ্ছে। আমরা কালকে যে অবস্থায় ছিল তার চেয়ে আজকে কাঁকরোল এবং বেগুন 2-3টা সবজি ছাড়া বাকিগুলা মোটামুটি আমরা স্থিতিশীলের মধ্যে আছে আর কি।
বৃষ্টি কালকে থেকে এই পর্যন্ত অদ্যবধি চলছে। আজকে বাজারের চাপও বেশি, শুক্রবার সানকিপাড়া বাজারটা আমাদের শুক্রবারে বেশি জমে। ওই সুবাদেও হয়তো দু একটা সবজি বৃষ্টি এবং শুক্রবার দুইটা মিলায় হয়তো বাড়তে পারে, অন্যান্যগুলো স্থিতিশীল আছে। বলছিলেন যে বৃষ্টির কারণে কয়েক প্রকার সবজির দাম বেড়েছে এবং এছাড়াও মাছের দাম কিছুটা বেড়েছে, মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা দেখেছি যে বক্তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হয়তো সবকিছুই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে হয়তো বৃষ্টি কমলে সবজির দাম স্বাভাবিক হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম। চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, অর্থের অভাবে কষ্টে দিন কাটছে জেলেদের। গেল বছর এই সময়ে চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ইলিশ আসতো গড়ে প্রায় 30 থেকে 40 মন, আর এবছর আসছে গড়ে 4 থেকে 5 মন। এতে ক্ষতির মুখে পড়েছেন আড়তদাররাও। তবে জুলাইয়ের শেষ দিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন ইলিশ গবেষকরা। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চাঁদপুরের পদ্মা মেঘনায় মার্চ এপ্রিল 2 মাস বন্ধ ছিল মাছ ধরা। জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে 1 মাস। এখনো নদীতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। দিনরাত নদীতে জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অর্থের অভাবে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের। গেল বছর এই সময়ে চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ইলিশ আসতো গড়ে প্রায় 30 থেকে 40 মন, আর এবছর আসছে গড়ে 4 থেকে 5 মন, যা চাহিদার তুলনায় স্বল্প। এতে ক্ষতির মুখে পড়েছেন আড়তদাররাও। ইলিশ মাছ তো নাই গে, আর ফসল তালা তালায় জানলে যাইতে চায় না। একটা না কোনো বিষয় যেটা বাইঙ্গা কয় টাকা রুজি করবো। কাঙ্গো মাছ না কারণে আমরা যাইতে পারি না, ফেরি জাল বাইতে যাইতে সুযোগ দিয়ে এই গেলে ফারি নোবারি রেটিয়া দিমু না আমরা খামু। সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। আসলে চাঁদপুর মাছঘাটে আপনার এখন বর্তমান লোকাল মাছের আমদানি খুবই কম থাকার কারণে দামটা অনেকটাই বেশি। সর্বোচ্চ আপনার মাছ আসে 4 থেকে 5 মন মাছ। আপনার আজকের বাজারে 1 কেজি ওয়েটের ইলিশ মাছ আপনার 2800 থেকে 2900 টাকা কেজি চলে। দ্বিতীয় বছর যা ছিল তার চেয়ে দ্বিতীয় বছর কম হয়েছে, গত বছর আরো কম হয়েছে, এই বছর তো সেই কমের মতো। 1 মাস মাছ চালু হইলো, তার মধ্যে দেখা গেল 1 সপ্তাহ কিছু মাছ হয়েছে। তবে জুলাইয়ের শেষ দিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন এই ইলিশ গবেষক। বৃষ্টিপাতের পরিমাণ পাশাপাশি হচ্ছে যে আমাদের নাব্যতা এবং হচ্ছে যে নদীর স্রোতধারার ফলে যে আমরা জুলাইয়ের শেষে বা আগস্টে যে জেলেদের জালের কাঙ্ক্ষিত আহরণটা হবে। আবারও নদীতে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আবারও জেলে পল্লীতে ফিরবে সুদিন, এমনটাই প্রত্যাশা ইলিশ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।